আমি আগে একটা ভিডিও বানাইছিলাম, যে ভিডিওতে আমি স্পেকুলেশন করছিলাম যে ইভেনচুয়ালি লাস্ট মোমেন্টে গিয়ে হয়তো ডোনাল্ড ট্রাম্প ওই যে অল আউট অ্যাটাক করে ইরানকে একেবারে মাটির সাথে মিশায় দিবে বা মধ্যযুগে মানে প্রস্তর যুগে ফেরত পাঠাবে, এটা হয়তো শেষমেশ নাও হতে পারে এ ধরনের। কারণ আমি অনেকগুলো বিষয় এখানে কনসিডার করে আমার কাছে সেটাই মনে হয়েছিল। তো এ বিষয়ে একটা ভিডিও করা মানে করে শেষ করে জাস্ট আপলোড করে দেওয়ার সাথে সাথেই দেখলাম যে নোটিফিকেশন চলে আসলো যে ডোনাল্ড ট্রাম্প একেবারে লাস্ট মোমেন্টে একটা বিগ অ্যানাউন্সমেন্ট করছে। এবং সেই অ্যানাউন্সমেন্টটা কে যে বলছে, যাই অ্যাগ্রি টু সাসপেন্ড বম্বিং ফর 2 উইকস। এটা কিন্তু আমি এটা দেখার আগেই কিন্তু আমি স্পেকুলেশন করছিলাম যে ওই ঘটনা ইভেনচুয়ালি ঘটবে না, এবং একেবারে লাস্ট মোমেন্টে সম্ভবত ইরানের যে আইআরসিসির যে কমান্ডার বা যারা নাকি এখন দেশ চালাচ্ছে, ইভেনচুয়ালি তারা এগ্রি করবে। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের যে হুমকি তাকে কিন্তু আমলে নিবে। ডোনাল্ড ট্রাম্প যে ফালতু কোনো হুমকি দিচ্ছে বা হাওয়াই কোনো হুমকি দিচ্ছে, আমার কাছে সেটা মনে হয় নাই। আর ইরানের যে ধর্মান্ধ যে শাসক গোষ্ঠী, সম্ভবত তারাও বুঝতে পারছে যে আসলেই আমেরিকা কিন্তু খেপে গেছে। বিশেষ করে তাদের যে ওই পাইলট F-15 বিমান যে পড়ে গেল, তাই না? তারপরে 2জন পাইলট পড়লো, তারপরে একজন পাইলটকে তো সাথে সাথে উদ্ধার করলো, আর একজনকে তো মোটামুটি বিশাল আয়োজন করে একেবারে হলিউডি ফিল্মের মতো তাকে উদ্ধার করে নিয়ে গেলো। ইন্টারেস্টিং ব্যাপার হলো, এখান থেকে কিন্তু দেখা যায় যে আমেরিকাকে যে যত সমালোচনা করুক না কেন, তাদের একজন সৈন্য শত্রুর হাতে ধরা পড়বে এটাও কিন্তু তারা টলারেট করতে রাজি না। এই যে পাইলটকে উদ্ধার করলো আর কি, সেখানে যে বিশাল কর্মযোগ্য হলো আর ক্ষয়ক্ষতি হলো, এটা বিশাল। চিন্তাই করা যায় না একজন মানুষকে উদ্ধার করার জন্যে যে এত বিশাল পরিমাণে যে আর্থিক ক্ষতি হবে, এটা কিন্তু কেউ কল্পনাই করতে পারে না। অন্য কোনো দেশ হলে তো মনে হয় যে ওই পাইলটরে খুঁজতই না। এখানে 2টা ব্ল্যাক হক হেলিকপ্টার ক্ষতিগ্রস্ত হয়েছে, তারপরে এখানে একটা ওয়ারথগ A-10 বিমান ধ্বংস হয়েছে, তারপরে 2টা পরিবহন বিমানও ধ্বংস হয়েছে। আমি দেখলাম যে টোটাল কস্ট তার প্রায় 40 থেকে 50 কোটি ডলারের মতো খরচ হয়ে গেছে জাস্ট একজন পাইলটকে উদ্ধার করার জন্যে। এখন এই রকম একটা পরিস্থিতির প্রেক্ষিতে ডোনাল্ড ট্রাম্প যখন হুমকি দিল যে ইরানকে আমি একেবারে পুরো ধ্বংস করে দেবো, তার যে ব্রিজ, তার যে তেলের ডিপো, তার যে পাওয়ার প্লান্ট, এগুলো সব ধ্বংস করে দিব। তো এরপরে এই যে এই মঙ্গলবার ইস্টার্ন টাইম 8টা, মানে আর কিছুক্ষণ পরেই আর কি, তো এই হুমকিটাকে এই ইরানের শাসক গোষ্ঠী এবার আমলে নিয়েছে। তারা চিন্তা করেছে, না এই গত 35-36 দিন ধরে আমেরিকা আর ইসরায়েল যা যা করছে এই ইরানে, অলরেডি যে ক্ষয়ক্ষতি করছে তাতেই ইরান কিন্তু অলরেডি 50 বছর পিছু হয়ে গেছে। তো এরপরে সর্বশক্তি নিয়ে যদি ঝাঁপিয়ে পড়ে, তাহলে ইরান যে সত্যিই প্রস্তর যুগে চলে যাবে, এই ধর্মান্ধ উগ্র শাসক গোষ্ঠী এই ইরানের, এরা কিন্তু বুঝতে পারছে। এবং ইভেনচুয়ালি তাদের মধ্যে হয়তো একটা মানবতাবোধ জাগ্রত হয়েছে। আমাদের গোয়ারতুমির জন্যে, আমাদের একগুয়েমির জন্যে গোটা জাতি বিপদে পড়বে, ধ্বংস হয়ে যাবে। মনে হয় যে এই জায়গায় তাদের একটু মানবতা বোধে কিছুটা কাজ করছে, এবং তাদের মধ্যে এই ভাববোধ তৈরি করার জন্য এখানে পাকিস্তান একটা চমৎকার কাজ করছে। পাকিস্তানের যে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং তাদের যে সেনাবাহিনী প্রধান আসিম মুনির, তারা দুইজনেই কিন্তু আদাদল খেয়ে লাগছে, একেবারে মানে কঠোর পরিশ্রম করছে এই ইরানের এই ধর্মান্ধ গোষ্ঠীকে ম্যানেজ করার জন্যে। অর্থাৎ ইরানের ওই গোষ্ঠীটা যদি রাজি না হতো, যেমন ডোনাল্ড ট্রাম্প বলছে যে ওই হরমুজ প্রণালী পুরো ছেড়ে দিতে হবে, যদি তা না করে অথবা যদি আমাদের সাথে কোনো সমঝোতা চুক্তি না করে, তাহলেই কিন্তু ইরানকে ধ্বংস করে দেওয়া হবে, যেটা তার ভাষায় আই উইল ডেস্ট্রয় এ সিভিলাইজেশন টু নাইট। এটা তো কোনো ভয়ঙ্কর হুমকি ছিল, তাই না? এবং এই ধরনের হুমকি আসলে কোনো দায়িত্ববান একটা বিশাল শক্তিশালী দেশের প্রেসিডেন্টের কাছ থেকে আসার কথা না। এটা কিন্তু অনেকটা অফেন্সিভ একটা হুমকি। এই পৃথিবীতে যে দেশ যত শক্তিশালী হোক না কেন, এখন আমরা এই যুগে বসবাস করি না যে কোনো দেশ অন্য দেশকে ধ্বংস করে দেওয়ার হুমকি দিতে পারে। যদিও অবশ্য ইরান সেই হুমকিটাই কিন্তু
দীর্ঘদিন ধরে এই ইসরায়েলকে দিয়ে আসছিল যে তাদের ধ্বংস করে দিয়ে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিবে। সেই পরিপ্রেক্ষিতে চিন্তা করলে ডোনাল্ড ট্রাম্পের এই হুমকি আপনি অযৌক্তিক বলেন কী করে, যেখানে ইরান নিজেই ইসরায়েলকে দুনিয়ার মানচিত্র থেকে ধ্বংস করে দেওয়ার হুমকি তাদের প্রেসিডেন্ট বারবার দিয়ে আসছে গত কয়েক দশক ধরে, তাই না? প্রেসিডেন্টরা দিয়ে আসছে না তো, এবং এটা তাদের রাষ্ট্রীয় পলিসিও বটে। তো সেখানে ডোনাল্ড ট্রাম্প যদি বলে যে আমিও তোমাকে ধ্বংস করে দিব, তো তাহলে মানে খুব অযৌক্তিক কি বলা যায়? শুধুমাত্র এখন ডোনাল্ড ট্রাম্প এই কথা বলছে বলে তার ভয়ঙ্কর আপনি সমালোচনা করেন কি করে? আপনি ইরানের দিকটা আপনি দেখবেন না, তারা যে বছরের পর বছর ধরে এই যে ইসরায়েলকে ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়ে আসছে, এবং তা শুধু তাই না, হতে হেজবুল্লাহ তারপরে হামাস টামাস দিয়ে এই ইসরায়েলকে ধ্বংস করার চেষ্টা কি তারা কম করছে নাকি? কিন্তু তারপরও আমরা বেসিক্যালি ইরান ধ্বংস হয়ে যাক, ইরানের মানুষ ধ্বংস হয়ে যাক, মারা যাক গণহারে, আমরা তো এটা চাই না। পৃথিবীতে যুদ্ধবিগ্রহ হবে, পৃথিবীতে মানুষ যুদ্ধবিগ্রহ ছাড়া বাঁচতেও পারে না। কারণ খোদ আমেরিকার এই যে সুপ্রিম্যাসি, এই যে সুপার পাওয়ার হিসেবে টিকে থাকা, ওই যে আমি বারবার বলি যে 15 থেকে 20 বছরের পর তাদের একটা যুদ্ধ লাগে, মোটামুটি একটা বড় যুদ্ধ লাগে। এটা ছাড়া কিন্তু তারা সুপার পাওয়ার থাকতেই পারে না। এই যুদ্ধটাও কিন্তু তাদের সুপার পাওয়ার হওয়ার জন্য একটা আবশ্যকীয় উপাদান। তো যুদ্ধ তো অলরেডি করলো, 35-36 দিন করলো না, আর কত? এবং সেটা করতে গিয়ে কোনো জাতিকে তো ধ্বংস করে দেয়া বা ধ্বংস করে যদি দেয়, সেটা তো কোনোভাবে গ্রহণযোগ্য না। এটা তো আসলেই মানবতার কাছে রীতিমতো একটা অপরাধ। এবং এই কাজটা আমেরিকা করলে গোটা পৃথিবীর মানুষ নির্বিশেষে, হোক ইরানিয়ানরা ভয়ঙ্কর ফ্যানাটিক ধর্মোন্মাদ, তারপরও তাদেরকে যদি ধ্বংস করার মতো কোনো পদক্ষেপই আমেরিকা নিত, তাহলে গোটা পৃথিবীর মানুষ তো আমেরিকাকে ভয়ঙ্কর ঘৃণা করতো একটা পর্যায়ে, তাই না? বিষয়টা কিন্তু ঠিক। এবং এই ক্ষেত্রে এই যে পাকিস্তানের যে শাহবাজ শরীফ এবং তাদের সেনাবাহিনী প্রধান আসিম মুনির অত্যন্ত অক্লান্ত পরিশ্রম করে এই যে ফ্যানাটিক ইরানি যে রেজিমকে রাজি করিয়েছে যে শোকে তাহলে তোমরা মানে সিজফায়ার করো, আমেরিকাও সিজফায়ার করবে, হরমুজ প্রণালী দিয়ে জাহাজ যাতায়াত করবে, এখানে কোনো বাধা দেওয়া যাবে না। এবং ইভেনচুয়ালি ইরান সেটাতে রাজি হয়েছে। এবং আমরা আশা করতে পারি যে এই 2 সপ্তাহ যে সিজফায়ার হলো, বোমা টোমা মারবে না, আমার মনে হয় যে এই 2 সপ্তাহের মধ্যে আলাপ আলোচনা করে মোটামুটি একটা ফাইনালাইজ হয়ে যাবে চুক্তি, যুদ্ধের মনে হয় এখানেই সমাপ্তি। এবং আমরা সেটা চাই। কতদিন আর যুদ্ধ চলবে? এই যুদ্ধের কারণে গোটা পৃথিবী টালমাটাল হয়ে গেছে অর্থনীতিতে, তাই না? এই যে ক্যানাডা কিন্তু তেল সম্পদে কিন্তু সেলফ সাফিসিয়েন্ট, এদের কিন্তু অন্য কোনো দেশ থেকে তেল কেনা লাগে না, অথচ সেই ক্যানাডায়ও কিন্তু তেলের দাম বেড়ে গেছে। আমেরিকারও কিন্তু তেল কেনা লাগে না, তা সেখানেও তেলের দাম বেড়ে গেছে। সাধারণ লোকজন কিন্তু ব্যাপক ভুগছে। আর বাংলাদেশের অবস্থা তো যারা বাংলাদেশে আছেন ভালো করেই জানেন, যুদ্ধ হচ্ছে আমেরিকা ইরানের। আরে ভাই, তাতে বাংলাদেশের মানুষের এত কষ্ট, এটা কি মেনে নেওয়া যায় নাকি? যায় না। এখন আমরা গ্লোবাল ভিলেজে বসবাস করি, তাই না? কোনো দেশের সাথে কোনো দেশের যুদ্ধ হলে সেটা সারা পৃথিবীকেই এফেক্ট করে, এবং তার একটা জাজ্জল্য উদাহরণ কিন্তু এটাই। আমরা অবশ্যই আশা করব যে আমেরিকা এবং এই ইরানের 2 পক্ষেরই শুভবুদ্ধির উদয় হবে, এবং এখানে যুদ্ধটা যে থেমে গেল অন্তত 2 সপ্তাহের জন্য, আমরা এটাই আশা করব যে এই 2 সপ্তাহ যেন চিরকালীন সপ্তাহ হয় আর কি, মানে চিরকালীন সময়ের জন্য হয়। এর মধ্যে এরা চুক্তি একটা হবে। তবে গুয়ারতুমি আর একগুমি দেখিয়ে ইরানি রেজিম ইরানের যে ক্ষতি করলো, আমি জানি না ইরানের লোকজন তাদেরকে এর জন্য ক্ষমা করবে কিনা। ধন্যবাদ।